২৬ বছর বয়সী ডিভোর্সি মেয়েকে বিয়ে করে আপনার মতন সুদর্শন পুরুষের লাভ কি ইমতিয়াজ ভাই? কেন বারবার বেহায়ার মতন বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন? আমার পিছনে পড়ে আছেন কেন এতগুলো বছর? কারণটা কি? সামনে ৩০ বছর বয়সী লোকটি মুখ তুলে চাইল এবার। গায়ের রং শ্যামলা হলেও লম্বা চওড়ায় বেশ বলিষ্ঠ দেহ পুরুষটির। চেহারাতেও অসম্ভব মায়া। মাথায় কোকড়ানো চুলগুলো ঝাঁকিয়েই বলে উঠলেন তিনি, কারণ আমি তোমায় ভালোবাসি জয়িতা। আপনি আমার থেকেও শত সহস্রগুণ সুন্দরী রূপবতী মেয়ে ডিজার্ভ করেন। আমার পিছু ছেড়ে সুন্দর দেখে একটি মেয়েকে জীবনসঙ্গী করে নিন ইমতিয়াজ ভাই, আপনারই ভালো হবে। ইমতিয়াজ ভাই এবার বোধহয় রেগে গেলেন। চোখ লাল করে উঠল মুহূর্তেই। কপালের রগ ফুলিয়েই টান টান গলায় বলে উঠল, আমি মৃত্যু পর্যন্ত তোমার পিছু পিছু ঘুরব। তোমার থেকে শত সহস্রগুণ সুন্দরী এসে নিজেকে আমার সামনে বিলিয়ে দিলেও আমার তোমাকেই চাই জয়িতা, শুধু তোমাকেই। কেন চান? তোমায় ভালোবাসি তাই। আমি লম্বা শ্বাস ছাড়লাম। ছোট ছোট চোখে চারপাশটা দেখলাম। সূর্যের উত্তাপে রাস্তাঘাটে দাঁড়ানো দায়। তার ওপর যে কলেজে শিক্ষকতা করি সেই কলেজের সামনে রাস্তায় একজন পুরুষের সাথে কথা বলাটা খারাপ দেখায়। ছাত্রছাত্রীদের চোখে পড়লেই বিষয়টা দৃষ্টিকটু ঠেকবে। আমি মৃদু গলায় বললাম, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা ঠিক দেখায় না। আমার স্টুডেন্টরা দেখলে অন্য কিছু ভাবতে পারে। চলুন কফি শপে বসি, আপনাকে কিছু কথা বলার ছিল। ইমতিয়াজ ভাই আমার প্রস্তাব শুনে খুশি হলেন কি হলেন না বোঝা গেল না। মাথা নাড়িয়ে এগিয়ে গেলেন। আমিও তার পিছু পিছু গেলাম। কফি শপের এক কোনায় চেয়ার টেনে বসেই ওনার দিকে চাইলাম। কি সুন্দর স্নিগ্ধ চেহারা। এক নজর তাকিয়েই জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে লাগলাম, এমন এক কাঠফাটা রোদেলা দুপুরেই আব্বা আমার আম্মাকে পাষাণের মতন মেরেছিল। আম্মার কপালের এক পাশটা থেতলে গিয়েছিল। সদ্য জন্ম নেয়া ছোট বোনটা নিজের গলা ফাটিয়ে কান্না করছিল তখন। আমার এখনো স্পষ্ট মনে পড়ে সেসব। সেদিন আম্মাকে টেনে হিচড়ে আমার আব্বা, দাদি আর ফুপুরা মিলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আম্মার অপরাধ ছিল আম্মার গর্ভে পরপরই ৩ কন্যা সন্তান জন্মানো। সেই ৩ কন্যা সন্তানের বড় কন্যা সন্তানটি আমি। আম্মা যখন বাড়ি থেকে চলে গিয়েছিল তখন আমার বয়স ৯ বছর। আব্বার অর্থ সম্পত্তি কম ছিল না। উনি এর পরেও ছেলে সন্তানের জন্য দুটো বিয়ে করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত উনি ৬ কন্যা সন্তানের মুখ দেখলেও ছেলে সন্তানের মুখটা দেখতে পারলেন না। আব্বার ৩য় স্ত্রী গর্ভে শেষবার ছেলে জন্মেছিল, কিন্তু সে জন্মানোর ১ সপ্তাহ আগেই আব্বা মারা যান। আব্বা মারা যাওয়ার বছরখানেক পরেই দাদি আর ফুপুরা আমায় বিয়ে দিয়ে দিলেন এক সম্ভ্রান্ত পরিবারে। উচ্চ মাধ্যমিক দিয়ে অনার্সে ভর্তি হয়েছিলাম তখন সবে। বরের বাড়ির অর্থ সম্পত্তি বেশ থাকলেও তেমন সুবিধার ছিল না বাড়ির লোকগুলো। মায়ের মতোই ভাগ্য হয়েছিল। স্বামী মাতাল আর অন্য মেয়েতে আসক্ত ছিল। বড়লোকের ছেলে বলে কথা, চর থাপ্পড় লাঠি প্রতিদিন, এসব তো জুটত স্বামীর থেকে। তার ওপর প্রতিটা রাত ছিল অসহনীয় যন্ত্রণার। মাঝে মাঝে মনে হতো প্রতি রাতে কোনো জন্তু জানোয়ার আমায় ছিঁড়ে খাচ্ছে। এভাবেই চলছিল। কষ্ট হলেও নিজের পড়ালেখাটা থামিয়ে দিইনি আমি। তারপর বিয়ের ৪ মাসের মাথায় জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। প্রেগন্যান্সির ৫ মাস পেরুতেই স্বামীর অত্যাচারের কারণেই মিসক্যারেজ হয়ে গেল। আমার ওপর এভাবে শারীরিক অত্যাচারের কারণেই যে মিসক্যারেজ হলো তা কিন্তু স্বামীর পরিবার একবারও বলেনি। দোষটা গিয়ে পড়ল আমার ওপর। তারপর দ্বিতীয়বার আমি অন্তঃসত্ত্বা হই তার ঠিক ৬ মাস পর। দুর্ভাগ্যবশত সেই সন্তানটিও জন্মের পরপরই মারা গিয়েছিল। ঠিক তার ৩ মাস পরই আমার স্বামী আমায় ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করেছিল। তার নাকি আমার থেকে ইন্টারেস্ট উঠে গিয়েছিল। সেই সময়টাও দাদি আমায় বাড়িতে ঢুকতে দেননি। অসহায় আমি এদিক ওদিক ঘুরে ফিরে শেষে এক বান্ধবীর বাসায় সপ্তাহখানেক থেকেছিলাম। তারপর সেখান থেকে গার্লস হোস্টেলে উঠলাম।
টিউশনি করিয়েই নিজের খরচ চালাতাম তখন। তারপর পড়ালেখা শেষে এই কলেজে জয়েন করলাম। এই যে এই সদূর পথটা পেরিয়ে এখানে এসেছি, পথটা ততটাও মসৃণ ছিল না ইমতিয়াজ ভাই। আজ এতগুলো বছর পর সেসব কথা মনে উঠলে চোখ ভিজে আসে আমার। একটা সময় সত্যি নিজেকে অবলার নারী ভাবতাম। আব্বার সহজ সরল বড় মেয়েটা ছিলাম আমি। পুরুষের গণ্ডি পেরিয়ে যে আমি আসলেই কিছু করতে পারি, তা তখন আমার মাথাতে আসাটা চমকপ্রদ কিছু ছিল। আমি সেই চমৎকারে কখনো গা ভাসাতে চাইছিলাম না তখন, কিন্তু কি আশ্চর্য, আজ আমি পেরেছি। আজ সেই পুরুষদেরকেই এখন আমি চরম ঘৃণা করি। পুরুষ মানুষের সাথে সংসার তো দূর, একসাথে হাঁটতেও আমার ঘৃণা হয় এখন। আমি তাদের বিশ্বাস করতে পারি না। আপনি প্লিজ বিয়ের প্রস্তাব নিয়ে আর আমার কাছে আসবেন না। তাছাড়া আমাকে বিয়ে করে আপনার লাভটাই কি ইমতিয়াজ ভাই? উদ্দেশ্য কি আপনার? ইমতিয়াজ ভাই এতক্ষণ কথাগুলো চুপচাপ সব শুনছিলেন। আমার প্রশ্ন শুনেই মাথা তুলে চাইলেন। কফির মগে এক চুমুক দিয়ে নির্ভীকভাবে বললেন, উদ্দেশ্য তোমায় পাওয়া, তোমার সঙ্গী হওয়া, তুমি নামক অসুখে নিজেকে আষ্টে পিষ্টে জড়ানো। দেবে সুযোগ? আমি কঠিন দৃষ্টিতে তাকালাম ইমতিয়াজ ভাইয়ের দিকে। ওনার সাথে পরিচয় হয় 5.5 বছর আগে, যখন হোস্টেলে উঠেছিলাম। ওই এলাকাতেই থাকতেন ওনারা। পরিচয় হওয়ার কয়েক মাস পর থেকেই ওনার এসব অদ্ভুত আচরণ কথাবার্তা দেখে আসছি। এই 5 বছরের সেসব পাগলামোর কিছুই বদলায়নি, কিচ্ছুটিটা। উনি ঠিক আগের মতোই পাগল প্রেমিক হয়ে ঘুরে বেড়ান আমার পিছু পিছু। আসলেই কি প্রেম মানুষের বয়স মানে না? এই বয়সে এসেও প্রেমে পড়া যায়? প্রেমময় পাগলামো করা যায়? হয়তো যায়, তবে আমি সেই পাগলামোতেই সঙ্গী হতে পারবো না। কণ্ঠ শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, না। ইমতিয়াজ ভাই করুণ চোখে চাইলেন, নরম গলায় শোধালেন, জয়িতা, পৃথিবীতে সব পুরুষই কি তোমার আব্বা কিংবা প্রাক্তন স্বামীর মতোই? আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম, বললাম, বাদ দিন সেই প্রসঙ্গ। ইমতিয়াজ ভাই বাদ দিলেন না, আমার দিকে গাঢ় চাহনিতে চেয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। আমি ইতস্তত বোধ করলাম মুহূর্তেই। এই লোকটার প্রতি যে আমার একেবারেই অনুভূতি নেই তেমন না। আমি এই লোকটার গাঢ় চাহনিতে নুইয়ে যাই। এই লোকটার চোখে চোখ রেখে কথা বলতে পারি না। এই লোকটাকে দেখলেই এই 26 বছর বয়সেও কিশোরীদের মতন বুকের ভিতর প্রেমের জোয়ার আসে। নড়বড়ে এক অনুভূতি ভেতরটা অস্থির করে তোলে। এত কিছুর পরও আমি ওনার কাছ থেকে ঠকতে পারবো না বলেই বারবার প্রত্যাখ্যান করছি। তবুও উনি আমায় ভালোবাসেন। কেন? কি আছে আমার মধ্যে? আমি তো ততটা আহামরি সুন্দরী নই। আমি মৃদু গলায় বললাম, আপনি এভাবে তাকাবেন না। ইমতিয়াজ ভাই বাঁকা হাসল, চোখ টিপেই বলল, কেন? তাকালে কি এমন অপরাধ হবে শুনি? আমি অবাক হলাম না ওনার আচরণে। উনি এমনটা আমার সাথে বহুবার করেছেন। একটা শ্বাস টেনেই বললাম, আপনি বারবার কেন আসেন? তোমার কাছে গিয়েছি? তোমার কাছে তো যাইনি। ওই কলেজটা আমার চেনা, তাই গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আমি তীক্ষ্ণ চাহনিতে চাইলাম, বললাম, ওই কলেজে কে আছে আপনার? ইমতিয়াজ ভাই চেয়ার ছেড়ে আমার দিকে কিছুটা ঝুঁকলেন, কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার প্রেমিকা আছে, তাকে এক পলক দেখার জন্যই গিয়েছিলাম। আমি হতবিহ্বল চোখে চেয়ে রইলাম। এই লোকটা কি আসলেই বদলাবে না? আমার পিছু ছাড়বে না? বললাম, বেশ, তবে আমার সামনে এসে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবেন না। আমি বিব্রত বোধ করি এতে। কথাটা বলেই উঠে দাঁড়ালাম চেয়ার থেকে। পিছু ঘুরে শাড়ির আঁচল টেনে পা বাড়াতেই কানে আসলো ইমতিয়াজ ভাইয়ের গভীর কণ্ঠ, তুমি চাইলে একটা সুন্দর সংসার আমারও হতে পারতো জয়িতা। তোমার পিছু পিছু আজ 5টা বছর ঘুরছি, একটুও কি মায়া হয় না? এটাই ছিল ইমতিয়াজ ভাইয়ের সাথে আমার শেষ সাক্ষাৎ। স্মৃতিতে সেই সাক্ষাৎ ফুটে উঠতেই লম্বা শ্বাস ফেললাম। সেদিনের পর ওনার সঙ্গে আমার আর দেখা হয়নি, কথাও হয়নি। কি আশ্চর্য! একটা সময় আমি চাইতাম ইমতিয়াজ ভাইয়ের সাথে আমার আর দেখা না হোক, কথা না হোক, উনি এসব আর পাগলামো না করুক। কিন্তু ওপরবেলা যখন আমার সেই চাওয়াটা পূরণ করলো, আমি খুশি হতে পারছি না।
অদ্ভুত এক অস্থিরতায় আমার ভিতরটা ছটফট করে। আমি বুঝি সত্যি সত্যি ইমতিয়াজ ভাইকে হারিয়ে ফেললাম? হয়তো হারিয়েই ফেলেছি। আজকাল তো ইমতিয়াজ ভাইকে কলেজে গেটের সামনে দেখা যায় না, রাস্তাঘাটে কোথাও দেখা যায় না। ওনাদের পাড়া ছেড়েছি আজ 1 বছর। আমি পুরাতন ছাত্রছাত্রীদের খোঁজ নেওয়ার বাহানা নিয়েই সেই পাড়াতে বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু তাও ইমতিয়াজ ভাইয়ের দেখা মিলল না। আমি বোধহয় সত্যি সত্যি ওনাকে হারিয়ে ফেলেছি। আমি দীর্ঘশ্বাস ফেলি। হয়তো উনি ফিরে আসবেন এই আশায় অপেক্ষায় থাকি। তারপর অনেকগুলো দিন কাটলো। হঠাৎ করেই 3 মাস পর আজ আবার নাটকীয়ভাবে রেস্টুরেন্টে ইমতিয়াজ ভাইকে দেখলাম। আমার চোখ প্রথমে বিশ্বাস না করলেও পর মুহূর্তেই তৃপ্তি ভরে চাইলাম পুরুষটিকে। একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে, টেবিলের এক কোণে একটা লেডিস ব্যাগও। আমি থমকালাম। একটু আগেই তৃপ্তিময় প্রশান্তিটা মুহূর্তেই হতাশায় পরিণত হলো। 3 মাসে হারিয়ে গিয়ে বিয়ে, বউ, বাচ্চা সব জুটিয়ে নিলেন। কি অদ্ভুত! নাকি আগে থেকেই বিয়েটা সেরে ফেলেছিলেন? এতগুলো দিন আমার সাথে শুধু ফ্লার্ট করেছিলেন? কথাগুলো ভেবেই ভিতরে ভিতরে এক অসম্ভব যন্ত্রণা জ্বলন্ত আগুনের ন্যায় ছারখার করছিল আমায়। আমি দ্রুত বেগে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব, ঠিক সেই মুহূর্তেই ইমতিয়াজ ভাই আমার সামনে আসলেন। বাচ্চাটাকে তড়িঘড়ি করে আমার কোলে দিয়েই বলে উঠলেন, জয়িতা, ওকে একটু নাও তো, ওর মা আসলেই নিয়ে যাবে। আমি অস্ফুট স্বরেই বললাম, জি। ধরো ওকে, পড়ে যাবে। আমার হুঁশ ফিরল। বাচ্চাটা আমার কোলে চাপিয়েই দিয়েছেন উনি। তা বুঝেই হয়তো 2 হাত দিয়ে শক্ত করে ধরলাম। বাচ্চার মুখের দিকে চেয়েই দ্বিতীয়বারের মতন থমকালাম আমি। একদম ইমতিয়াজ ভাইয়ের চেহারা, চোখগুলো হুবহু একই রকম। চোখের সামনে জলজ্যান্ত সত্য আবিষ্কার করেও আমি এই সত্য মেনে নিতে পারছি না। ভিতরে ভিতরে বাঁধ ভাঙা দুঃখ আছড়ে পড়ল। চোখ টলমল করল। নরম গলায় বললাম, বাহ, একদম আপনার মতোই হয়েছে দেখতে। কংগ্রাচুলেশন ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ভাই হালকা হাসলেন। কোকড়ানো চুলগুলোতে হাত বুলিয়েই ফিচেল কণ্ঠে বললেন, তুমি চাইলে তোমার চেহারার একটা মেয়ে বাচ্চাও আমার কোলে থাকতে পারতো জয়িতা। আমি অবাক হয়ে চাইলাম, ইমতিয়াজ ভাই এখনো ফ্ল্যাট করছেন? উনি কি আমার অনুভূতি নিয়ে খেলা করতে চাইতেন এতদিন? শুরু থেকে এখনো পর্যন্ত সবটা ফ্ল্যাট, নাটক। আমি কি বোকা! উনি আমায় ভালোবাসেন ভেবে আমিও ওনাকে ভালোবাসলাম। ওনার প্রতি এক ঝুড়ি অনুভূতি মিলে দিয়ে আবারও এসব মিথ্যে ভালোবাসায় নাম লিখিয়েছিলাম। ছি! আমি মৃদু গলায় বললাম, বউ বাচ্চা থেকেও অন্য মেয়ের সাথে ফ্ল্যাটিং কেমন বিচ্ছিরি দেখায় না? এবার তো এসব মেয়েবাজি বাদ দিন। ইমতিয়াজ ভাই ঈষৎ রেগে গেলেন। বললেন, মেয়েবাজি? কিসের মেয়েবাজি? কখনো দেখেছো তুমি বাদে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে? বউ বাচ্চা থাকলে তোমার জন্য মরিয়া হয়ে বসে আছি কেন? তুমি চাইলে তো সেই কবেই বউ বাচ্চা সব পেয়ে যেতাম। শুধু তোমার জন্যই অবিবাহিত অবস্থায় মরতে মরতে বেঁচে ফিরেছি। এবার নো রিস্ক, মরলে বিয়ে করেই মরব। আমি ভুরু কুঁচকে বললাম, এটা কার বাচ্চা? ইমতিয়াজ ভাই এবার ভুবন ভোলানো এক হাসি দিলেন। সেই হাসির শব্দে চারিদিকের মানুষ এদিকে তাকাতে বাধ্য হলো। আমিও ভুরু কুঁচকে চেয়ে রইলাম। কিছুটা সময় পরই ইমতিয়াজ ভাই হাসি থামিয়ে বললেন, ওটা আমার ভাগ্নে। আমি, আমার বোন আর তার হাজবেন্ড 3 জন একসাথে তোমার কলেজ গেটে গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলাম। তোমায় রেস্টুরেন্টে ঢুকতে দেখে আমিও গাড়ি থেকে নেমে তাড়াহুড়ো করে ঢুকলাম। দূর থেকে দেখছিলাম তোমায়। মাঝখানেই বোন এসে তার ব্যাগ সমেত বাচ্চাকে দিয়ে গেল। শত হোক আমার বিয়ের কেনাকাটা করতে গেছে, বোনকে সাহায্য করা উচিত ভেবে ভাগ্নাকে কোলে নিয়েই বসেছিলাম। হুট করে দেখি তুমি উঠে চলে যাচ্ছ। তাই ভাবলাম তোমায় জ্বালানো যাক। অনেকদিন তোমায় জ্বালানো হয়নি যে। আমি বোকার মতন তাকিয়ে থাকলাম কেবল। চেয়ার টেনে বসে পিচ্চিটার দিকে তাকিয়ে থেকেই নির্লিপ্ত কণ্ঠে বললাম, বিয়েটা কার সাথে? তোমার সাথেই আবার কার সাথে? আমি বিষম খেলাম। ভুরু কুঁচকে তাকাতেই ইমতিয়াজ ভাই আবারও বললেন, আমার তোমার ওপর খুব অভিমান জয়িতা। এতগুলো দিন হসপিটালের বেডে শুয়ে কেবল তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি আমার সামনে আসবে, ভালোবাসি বলবে, কান্না করে জড়িয়ে ধরবে। তুমি তার কিছুই করলে না।
আমি মাথা তুললাম, বললাম, হসপিটালের বেডে মানে? কি হয়েছিল আপনার? জেনে কি করবে? মেজাজ খারাপ হলো ওনার কথা শুনে। রাগে দাঁতে দাঁত চেপে বললাম, প্রেম করব। ইমতিয়াজ ভাই বাঁকা হেসেই বললেন, আমি তো প্রেম করব না, বিয়ে করব। তুমি না চাইলেও আজ তোমায় তুলে নিয়ে গিয়ে হলেও বিয়ে করব। ছোট বোন আর তার স্বামী মূলত আমার বিয়ে দিয়ে দেবেই বলেই এসেছে। এবার বলো, বিয়েতে রাজি হবে কিনা? না হলেও আমার অসুবিধা হবে না। তোমার মুখ হাত পা বেঁধে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। আমি চোখ বড় বড় করে বললাম, কি, আমায় কিডন্যাপ করবেন? ইমতিয়াজ ভাই আমার দিকে চেয়ার টেনে বসলেন। গ্লাস থেকে এক ঢোক পানি খেয়েই আকস্মিক আমার হাতের ওপর হাত রেখে বললেন, 3 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, জয়িতা। আমার কি ভীষণ যন্ত্রণা মাথায়। তখন মনে হয়েছিল আমি মারা যাচ্ছি। আর সেই সময়টাতে আমার কেবল একটাই আফসোস হচ্ছিল, তোমাকে পাওয়া হলো না আমার। আমি তোমাতে পূর্ণ হতে পারলাম না। অপূর্ণতা নিয়েই আমায় এই দুনিয়া ছাড়তে হবে। বিশ্বাস করো, সেই মুহূর্তটাই কেবল তোমায় মনে পড়ছিল। টানা 4 দিন পর আমার জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরার পর যতগুলো দিন হসপিটালে ছিলাম আমি কেবল ভাবতাম তুমি আসবে একবারের জন্য হলেও। তোমাকে এক পলক দেখার জন্য কি এক অস্থিরতা বুকের ভেতরটাই চলতো। কিন্তু পায়ের ড্যামেজের কারণে নিজে গিয়েও তোমায় দেখে আসতে পারতাম না। তারপর বাসায় আনা হলো আমায়, তাও আমি অপেক্ষা করেছিলাম। তুমি আমার বাড়ি হলেও একবার আসবে। তুমি তো আসলে না জয়িতা। আমি তোমায় না দেখে থাকতে পারবো না, তোমায় না পেয়ে মরতে পারবো না। কি এক জ্বালা। আমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হইনি জয়িতা। পাটা এখনো ঠিক হয়নি পুরোপুরি। কিন্তু তোমাকে বিয়ে না করলেও যে শান্তি লাগছে না, তাই তো এই অসুস্থ অবস্থায় বিয়ে করার প্ল্যান করে ফেলেছি। আমি নিশ্চুপ হয়ে শুনলাম তার কথাগুলো। শুকনো ঢোক গিলে বললাম, আমি বিয়ে করব না আপনাকে। তাহলে প্রেম করবে বললে কেন? মজা করে। আমায় যেতে হবে, আপনি ওকে কোলে নিন। ইমতিয়াজ ভাই আমায় যেতে দিলেন না, হাত চেপে ধরে বসিয়ে রাখলেন। আমি হতাশ হয়ে বললাম, আমাকে বিয়ে করলে কোনো না কোনো সময় আপনাকে আফসোস করতে হতে পারে। আর তোমাকে না পেলে আমার আজন্ম আফসোস থাকবে জয়িতা। আমি আর কিছু বললাম না, চুপচাপ বসে থেকে ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে রইলাম। ইমতিয়াজ ভাই আবারও বললেন, জয়িতা, আমি জানি তুমি আমায় ভালোবাসো, তাও অনেক আগে থেকেই। কিন্তু আজকে যদি তুমি বিয়েটা না করো, তাহলে সত্যিই বলছি সবাইকে চিৎকার করে বলে বেড়াবো তোমায় ভালোবাসি। এবার তুমি সিদ্ধান্ত নাও, চুপচাপ বিয়ে করে ভালোবাসবে আমায়, নাকি সবার সামনে নিজের মান সম্মানের 12টা বাজাবে? আমি চোখ বড় বড় করে চেয়ে রইলাম। ইমতিয়াজ ভাই দেখছি সাংঘাতিক মানুষ। 5 বছর ভিজে বেড়ালের মতন ঘুরে ফিরে হুট করেই 3 মাসের শেয়ালের মতন চালাক হয়ে গেলেন এক অ্যাক্সিডেন্টে। বাহ, অ্যাক্সিডেন্ট হলে কি মানুষের বুদ্ধি বাড়ে? কথাগুলো ভাবতে ভাবতেই ওনার বোন আর বোনের স্বামী হাজির হলেন। তারপর কয়েক ঘন্টার মধ্যেই চুপচাপ বিয়েটা করে নিলাম। আমার অবস্থা তখন ইমতিয়াজ ভাইয়ের ভাগ্নের মুখের মতন কাঁদো কাঁদো। অন্যদিকে ইমতিয়াজ ভাইয়ের মুখে এক বিজয়ী হাসি, যেন অনেক বছরের সাধনার ফল তিনি পেয়ে গেলেন। বিয়ে শেষে উঠে যেতেই ফিসফিসিয়ে বললেন, ইস জয়িতা, এমন জোর করে বিয়ে করার প্ল্যানটা যদি আগে আমার মাথায় আসতো, তাহলে আর এতগুলো বছর বিরহে পুড়তে হতো না আমায়। বাসর ঘরে আর 5টা বউয়ের মতন ঘোমটা টেনে বসে না থেকে পায়চারি করছিলাম আমি, পরনে লাল বেনারসি। আর কিছুটা সময় পর নিশ্চয়ই ইমতিয়াজ ভাই ঘরে ঢুকবেন। আমার ভাবতেই লজ্জা লাগছে কেমন। 26 বছর বয়সে এসেও কিশোরীদের মতন লজ্জায় লাল হয়ে যাচ্ছি আমি। নিজের মাথায় নিজেরই মারতে ইচ্ছে করছে। আয়নায় নিজের মুখ দেখে গভীর চাহনি করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই দরজা ঠেলে ইমতিয়াজ ভাই ঘরে ঢুকলেন। পরনে পাঞ্জাবিটার হাতা গোটাতে গোটাতেই আমার দিকে চাইলেন। অমায়িক হেসে বলে উঠলেন, বাহ জয়িতা, তুমি আমার অপেক্ষায় আর খাটে বসে থাকতে পারোনি, সোজা উঠে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছো। অস্পষ্ট স্বরে বললাম, জি। এদিকে এসো। চোখ মুখ কুঁচকে গভীর চাহনিতে ওনার দিকে তাকানোর নাটক করব, ঠিক তখনই ওনার উষ্ণ ঠোঁট আমার কপাল ছুঁয়ে দিল গভীরভাবে। আমি ঠকঠক করে কাঁপতে লাগলাম সেই ঠোঁটের স্পর্শে। স্বামী নামক বিষয়টা আমার কাছে নতুন নয়,
স্বামীর স্পর্শও আমার চেনা, তবু ইমতিয়াজ ভাইয়ের স্পর্শে একগুচ্ছ মাদকতা আমার ভিতরে এক মাতাল হাওয়ায় বাস তৈরি করেছে। বুকের ভিতর কেমন জানি কম্পন, আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো ক্রমশ যেন। গম্ভীর গলায় উনি বললেন, জয়িতা, একটিবার বিশ্বাস করো। তোমার বিশ্বাসের অমর্যাদা করব না আমি, কথা দিলাম। আমি চোখ বন্ধ করলাম, ঘন ঘন শ্বাস ফেলে কাঁপা কণ্ঠে বললাম, আমি আপনাকে অনেক আগে থেকেই ভালোবাসি ইমতিয়াজ ভাই। আপনার প্রতি ভালোবাসাটা জন্মেছিল মূলত আমার আপনার প্রতি ভালোবাসার মুগ্ধ হই। আর যেখানে ভালোবাসা থাকে সেখানে বিশ্বাস কি করে না থাকে বলুন? আগে বিশ্বাস জন্মে, তারপরেই তো ভালোবাসা জন্মে, তাই না? ইমতিয়াজ ভাই নিঃশব্দে হাসলেন, ফিসফিসিয়ে বললেন, অবশেষে আমি তোমায় পেলাম জয়িতা, তোমার জীবনের সঙ্গী হতে পারলাম। এই প্রাপ্তিটুকু আমার অনেক দিনের অপেক্ষার, তুমি নামক প্রাপ্তি। ভালোবাসি জয়িতা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।